কুত্তা, আজকে আমাদের বাসর রাত। আজকে যদি কোনো নাটক করেছিস তাহলে কিন্তু তোর অবস্থা খারাপ আছে। তুই এমনিতেই আমার জীবনটা জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দিলি। আমার কোনো ঠেকা পড়ছে? তোর জীবনটা জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দিতে তুই আমাকে বিয়ে করলি কিসের জন্য? আমি তোকে বিয়ে করতে চেয়েছি? তুই যদি আমাকে বিয়ে না করতে চেয়ে থাকিস তাহলে আমি কি চেয়েছিলাম তোকে বিয়ে করতে? তোর মতো খাটাস ছেলেকে আমি করব বিয়ে? কোনো ঠেকা পড়ছে আমার? মুখ সামলিয়ে কথা বলবি কিন্তু, না হলে ভালো হবে না বলে দিচ্ছি। তোর সাহস কি করে হয় তুই আমাকে খাটাস বলিস? শোন, তুই যদি একটু আমার উপর স্বামীর অধিকার দেখাতে আসিস তাহলে কিন্তু তোর কপালে দুঃখ আছে বলে দিলাম। তোর মতো শাকচুন্নিকে আমি বউ হিসেবে গ্রহণ করব না। তুই দূরে গিয়ে মর, আমার তাতে কি? তুই আমার রুম থেকে বেরিয়ে যা। আমি কেন বেরিয়ে যাব? আমি একটা মেয়ে মানুষ, আর আমার সবচেয়ে শক্তি বেশি। তুই এখন বেরিয়ে যাবি, আমি রুমে থাকবো। এখন থেকে এটা আমার রুম। দেখ, ভালো হবে না বলে দিচ্ছি। তুই এখন এখান থেকে বেরিয়ে যাবি, না হলে কিন্তু তোরে যে কি করব তুই বের হ এখান থেকে এক্ষুনি। গলা নিচু করে কথা বল, বুঝছিস? না হলে কিন্তু কি করব নিজেও জানি না। আমি বলতেছি তুই এই রুম থেকে বেরিয়ে যা। তুই গলা নিচু করে কথা বলবি, যেন তোর গলার আওয়াজ বের না হয়। তুই এখন এখান থেকে চলে যাবি, এটাই হলো বড় কথা। না হলে কিন্তু কি করব? তুই আমার কিছুই করতে পারবি না, তোর কোনো ক্ষমতা নেই, বুঝছিস? তুই এখন এখান থেকে বেরিয়ে যাবি, না হলে কিন্তু। এটা আমার রুম, আমি বেরিয়ে যাব কিসের জন্য? এখানে জন্ম থেকে আমি থাকি, তুই না। তুই এখন এই রুম থেকে বেরিয়ে যাবি, আর তোর যেখানে খুশি সেখানে গিয়ে থাকতে পারিস। এখানে তোকে থাকতে হবে না, তুই যা এখান থেকে। আচ্ছা, তাহলে এই ব্যাপার। আমি আন্টিকে এক্ষুনি গিয়ে ডেকে নিয়ে আসবো, তারপর দেখবো যে তোর এই ভাষণ কোথায় থাকে। আম্মুকে ডাকাডাকি করবি কিসের জন্য? এখন তো নিজে পারবি না, এখন আম্মুকে ডাকতে যাবি তাই না? এখন আমাকে ভয় পাচ্ছিস কিসের জন্য? আমি যদি ডেকে নিয়ে আসি, এটা এখন থেকে আমার রুম, আন্টি আমাকে দিয়ে দিয়েছে, তো তুই এখন বাইরে যাবি। দেখ, ভালো হবে না বলে দিচ্ছি, কারণ এটা আমার রুম, এখানে আমি থাকবো। তুই যেখানে খুশি সেখানে গিয়ে থাকতে পারিস। তোকে আমি বিয়ে করিনি, তুই আমার বউ না। মাথা গরম করাবি না, রাত অনেক হয়েছে, ঘুম পাচ্ছে, আমি ঘুমাবো। তুই এখন এখান থেকে বেরিয়ে যা, আমি এখন ঘুমাবো। আমার খুব ক্লান্ত লাগতেছে। তাতে কি? আমার ঘুম পাইনি, আমিও এখন ঘুমাবো। আমার ঘুম পাচ্ছে, তুই এখন এখান থেকে বেরিয়ে যা বলছিস, না হলে কিন্তু ভালো হবে না। দেখ, তোর সাথে আমি কথা বলতে পারবো না। আমার ঘুম পাচ্ছে, আমি ঘুমিয়ে গেলাম। তুই যেখানে খুশি সেখানে গিয়ে থাকতে পারিস, আমার কিচ্ছু যায় আসে না। আমার ঘুম পাচ্ছে, আমি ঘুমালাম। বিছানা থেকে নাম বলতেছি, না হলে কিন্তু লাথি দিয়ে বিছানা থেকে ফেলে দিব। ভালো হবে না বলে দিচ্ছি, আমার বিছানা থেকে নেমে পড় তুই। দেখ, আমার ঘুম পাচ্ছে আর চেঁচামেচি করতে ইচ্ছে করতেছে না। তুই এখন চুপচাপ থাক, ভালো লাগতেছে না আমার কিছু। সেটা দেখার সময় আমার নাই। তোর কি ভালো লাগতেছে কি লাগতেছে না আমি সেটা জানি না। তুই তোর রুমে গিয়ে ঘুমিয়ে পড়, আমি এখানে একা ঘুমাবো। এই শালা, তোর কি কাণ্ডজ্ঞান বলতে কিচ্ছু নেই? আমার রুমে আমার আব্বু আম্মু ঘুমিয়েছে, আমি এখন গিয়ে তাদেরকে বলবো আমি সেখানে ঘুমাবো? তারা আমার রুম থেকে বেরিয়ে যাবে আর আমি সেখানে ঘুমাবো, তাই না? ভালোভাবে কথা বল বলতেছি, না হলে কিন্তু ভালো হবে না বলে দিলাম। এখন মাথা গরম করবি না আমার। দেখ, আমি তোর সাথে খুব সুন্দর করে কথা বলতেছি, এখন আমার ঘুম পাচ্ছে। এখন কোনো কথা বলতে ইচ্ছে করতেছে না, শরীরে এনার্জি নাই। এখন ঘুমাই, কালকে দেখা যাবে কি হয়। এখন তুই যেখানে পারিস সেখানে গিয়ে ঘুমিয়ে পড়, যা ভাগ। আমারও একই কথা, আমার ঘুম পাচ্ছে। তুই যেখানে সেখানে গিয়ে ঘুমিয়ে পড়তে পারিস, আমার বিছানা ছেড়ে দে, আর না হলে কিন্তু লাথি দিয়ে বিছানা থেকে নামিয়ে দেব। দেখ, ভালো হবে না বলে দিচ্ছি, আমার ভালো লাগতেছে না, আমার ঘুম পাচ্ছে। আমি এখন ঘুমাইলাম, আর একটা কথা বের হবে না আমার মুখ দিয়ে। তুই এখন এখানে কি করিস সেটা দেখার সময় নেই, প্লিজ দয়া করে আমাকে ডিস্টার্ব করিস না। আমার ঘুম পাচ্ছে, খুব ক্লান্ত আজকে। আমার উপর দিয়ে আজকে অনেক ঝড়ঝাপটা গিয়েছে। আমি আর কথা বলতে চাচ্ছি না তোর সাথে, তুই ঘুমিয়ে পড়। আমি ঘুমিয়ে পড়লাম, ঝামেলা শেষ। মাহিনা দীপাকে কোনো কিছু বলতে পারল না, কারণ তার চোখ লেগে আসতেছে, প্রচুর ঘুম পাচ্ছে। দীপা শুয়ে আছে চোখ বন্ধ করে, এতক্ষণ ধরে মাহিনের সাথে তর্ক করলো। শেষের কথাগুলো মাহিনেরও একই অবস্থা দীপার মতো, তারও অনেক ঘুম পেয়েছে। আজকে সারাদিন অনেক ধকল গেছে দুজনের উপর দিয়ে। কেউ তো প্রস্তুত ছিল না বিয়ে নিয়ে,
হঠাৎ করে বিয়ে দিয়ে দিল পারিবারিকভাবে তাদের। এখন তারা তো টম অ্যান্ড জেরির মতো সবসময় লেগেই থাকবে। এখন বিয়ে হয়ে গিয়েছে, এখন যে কিভাবে সংসার করবে কেউ জানে না। মাহিন ঘুম ঘুম চোখ নিয়ে একপাশে শুয়ে পড়ল। দীপার পাশে তার কখন যে ঘুম ধরেছে সে নিজেও জানে না। যখন ঘুম ভাঙল তাদের দুজনের, তখন দেখতে পেল যে দীপা মাহিনের বুকের ওপর মাথা রেখে মাহিনকে শক্ত করে জড়িয়ে ধরে আছে। আর মাহিন সেটা দেখে অবাক হয়ে দীপার দিকে একদৃষ্টিতে তাকিয়ে রইল, আর দীপা মাহিনের দিকে একদৃষ্টিতে তাকিয়ে রইল। কেউ কোনো কথা বলতেছে না, দুজনেই নীরবতা পালন করতেছে। এভাবে কিছুক্ষণ চলার পর দুজনের যখন একটু হুঁশ ফিরে আসলো, মানে ঘুমের রেশটা চলে গেল দুজনের চোখ থেকে, তখন দুজনে বুঝতে পারতেছে তারা কি অবস্থায় আছে। আর তখন দীপা তাড়াতাড়ি মাহিনের উপর থেকে সরে গেল, আর মাহিনও তাড়াতাড়ি বিছানা ছেড়ে উঠে পড়ল। তোর লজ্জা করে না? তুই আমার বুকের উপর শুয়ে আছিস, তোর কাণ্ড জ্ঞান বলতে কিছুই নাই। শালা কুত্তা কোথাকার! আমি তোকে বলেছিলাম এখানে শুয়ে থাকতে, আর আমি মনে করেছিলাম এটা আমার কোলবালিশ, সেটা ভেবে জড়িয়ে ধরেছিলাম। তোর মতো খাটাস একটা ছেলে, বদমাস ছেলে যে আমার পাশে ঘুমিয়ে আছে, আমি কি সেটা জানতাম নাকি? আমি তো আগেই ঘুমিয়ে পড়েছিলাম। থাক, আর বাহানা দেখাতে হবে না। বল যে লোভ সামলে উঠতে পারিসনি, তার জন্য আমার বুকে মাথা রেখে শুয়ে পড়েছিস। দেখ, উল্টাপাল্টা কোনো কিছু বলবি না, মাথা গরম করবি না, বুঝছিস? উল্টাপাল্টা কোনো কিছু ভাবি না। আমি ঘুমের ঘোরে ছিলাম। অনেক হয়েছে, এখন সকাল হয়েছে, তুই তোর রুমে চলে যা। আর আমার রুমে তুই এক মুহূর্ত থাকবি না, তাহলে কিন্তু। দেখ, বেশি বক বক করবি না, মাথাটা সকাল সকাল খাবি না এভাবে আমার। আব্বু আম্মুকে কি আমি ওখান থেকে গিয়ে বের করে দেবো নাকি? তোর মাথায় কি বুদ্ধি নাই? আচ্ছা তাহলে থাক এখানে, কি আর করা। মেহমানরা চলে যাক, তারপর তুই তোর রুমে চলে যাবি। আমার রুমে এক মুহূর্ত থাকবি না তুই। তুই হয়তো আগের দিন কথাগুলো ভুলে গেছিস, তাই না? তোর কপালে দুঃখ আছে, তুই তো আমাকে চিনিস না। তোর দেখ এবার কি অবস্থা করে ছেড়ে দেই আমি। তুই আমার সাথে পাঙ্গা নিচ্ছিস, তাই না? তখন আমি তোকে কিছু বলি নাই, তার জন্য আবার এটা ভাবিস না তোকে এখন আমি কিছু বলবো না। তুই আমার কচু করবি, তুই আমার কিচ্ছু করতে পারবি না, বুঝছিস? আমি তোর সাথে কি করব সেটার জন্য তুই প্রস্তুতি নিতে থাক, কারণ তোর কপালে দুঃখ আছে। কেউ যদি বাড়াবাড়ি করে তাকে শায়েস্তা করার জন্য বুদ্ধি আমার জানা আছে, বুঝছিস? বেশি রকম মারাবাড়ি করলে এমন অবস্থা করে ছাড়বো, আমার সামনে আসার মতো সাহস পাবিই না। সময় হলে বুঝতে পারবি আমি কি জিনিস। এখন তো বুঝতে পারবি না। কয়েকদিন আগে কেমন দিয়েছিলাম থেরাপি, আবার শুরু করব তোর জীবন আমি যন্ত্রণায় যন্ত্রণায় ভরিয়ে দিব, অপেক্ষা কর শুধু। আচ্ছা দেখা যাবে কে কাকে কতটা যন্ত্রণা দিতে পারে। আজকে থেকে এটাই হবে তোর সাথে আমার প্রথম খেলা। আচ্ছা, আমি যে কি জিনিস এটা তো তুই একটু হলেও বুঝতে পেরেছিস। কি কি হবে তোর জীবনে সেটা তুই ভেবে পাবি না। এতদিন আমি শুধু আমার আম্মুর মুখের দিকে চেয়ে তোকে কিছু বলিনি, কারণ আম্মু সবসময় বলতো যে মেহমানদের অপমান করতে নেই। তাই নাকি? এতটা ভালো মানুষ তুই? আমি তো জানতামই না তোর মতো খরগোশ এতটা ভালো কথা বলতে পারে। আচ্ছা, তুই তাহলে মেহমানদের কোনো ক্ষতি করিস না, আমি দেখি তোর কি করতে পারি। তোর সাথে বকবক করার সময় আমার নেই, এখন সুন্দরভাবে রুমটা গুছিয়ে রাখবি, কারণ আমার রুমটা নোংরা করেছিস তুই, আর এখন সুন্দরভাবে পরিষ্কার করবিও তুই। কথাটা বলে মাহিন রুমের ভেতর 1 সেকেন্ডও আর দেরি করলো না, রুম থেকে বেরিয়ে গেল। দীপাকে কোনো কিছু বলার সুযোগ দিল না। দীপা নিজের রাগ নিজের উপর কন্ট্রোল করতে পারতেছে না, তাই সে মাহিনের যত কাপড় ছিল সব কিছু ফেলে দিয়ে তার উপর উঠে বসে পড়ল, আর চিন্তা ভাবনা করতে লাগলো যে কিভাবে মাহিনকে শায়েস্তা করা যায়। তাকে তো এত সহজে দীপা ছেড়ে দিবে না। এখন দীপার একটাই কাজ, মাহিনকে সব সময় জ্বালাতন করা। দীপা সেখানে আর বেশিক্ষণ বসে থাকলো না, কারণ তার এখন ফ্রেশ হতে হবে। মেহমান ভর্তি হয়ে আছে বাসায় মধ্যে, এখন তাকে নববধূ সাজে সাজতে হবে, কারণ অভিনয় তো তাকে করতেই হবে। যতক্ষণ না তার বাবা মা এই বাসায় চলে যাচ্ছে ততক্ষণ তাকে অভিনয়ের উপর থাকতে হবে। যখন তারা চলে যাবে তখন সে তার আসল রূপে ফিরে আসবে। আর এদিকে মাহিন বাসা থেকে বেরিয়ে সোজা একটা নদীর ধারে এসে বসে পড়ল। কি এমন একটা ভুল করলো যার জন্য তার এই রকম খাটাস মেয়ের সাথে বিয়ে হয়ে গেল? মাহিন তার বউকে নিয়ে কত স্বপ্ন দেখত, কত কিছু ভেবে রেখেছিল, কিন্তু কখনো কল্পনা করেনি যে এরকমটা একটা মেয়ের সাথে তার বিয়ে হয়ে যাবে। এটা শুধু মাহিনের স্বপ্ন না, প্রতিটা ছেলেই স্বপ্ন, প্রতিটা মেয়ের স্বপ্ন বিয়ে নিয়ে। একটা আলাদা চিন্তাভাবনা সবার মাঝেই কাজ করে,
কিন্তু মাহিনকে নিরাশ করে দিয়েছে তার পরিবার। এখন সে পরিবারের উপর কি বলবে, কি বোঝাবে তাদের? সব কিছু তো শেষ করে দিয়েছে তারা। মাহিন আর কোনো কিছু চিন্তা করতে পারতেছে না তার এখন কি করা উচিত কি না করা উচিত। কারণ দীপা মোটেও তাকে ভালোভাবে নিবে না তার জীবনে। তার কারণ অনেক আগ থেকেই বুঝতে পেরেছে মাহিন যে পরিমাণ জ্বালাতন করেছে তাকে এখন তো আরও সব সময় কাছে কাছে থাকতে হবে। না জানি আরও কত কি করে মাহিনের সাথে হয়, সেটা ভেবেই মাহিন অনেক আপসেট হয়ে যাচ্ছে। কারণ সে চায় না কারোর সাথে খারাপ ব্যবহার করতে, কারো কাছে খারাপ হয়ে থাকতে চায় না। হঠাৎ করে মাহিনের ফোনে ফোন চলে আসলো। ফোনটা বের করে দেখে আননোন নাম্বার। মাহির কি ফোন ধরবে নাকি ধরবে না ভেবে পাচ্ছে না। ফোনটা শেষ পর্যন্ত রিসিভ করলো। মাহিন আর রিসিভ করে যেটা শুনতে পেল সেটা শোনার জন্য মাহিন মোটেও প্রস্তুত ছিল না। কি রে, কোথায় তুই? বাসা ছেড়ে পালিয়েছিস কিসের জন্য? নাকি আমার অত্যাচার সহ্য করতে পারবি না তার জন্য? দেখ, উল্টাপাল্টা কোনো কথা বলবি না, তাহলে কিন্তু ভালো হবে না বলে দিচ্ছি। ভালো মতো কথা বল আমার সাথে। দেখ, ভালো মতো কথা বল, পাঙ্গা নিস না আমার সাথে, পারিস না? তোর মতো আবালের সাথে আমি আর কি কথা বলি? তুই চুপ থাক, তাড়াতাড়ি বাসায় চল। মুখ ভালো করে কথা বল বলতেছি, না হলে কিন্তু ভালো হবে না বলে দিলাম। আর আমি এতটাও নোংরা না যে নোংরা মানুষের সাথে কথা বলবো। তুই তো ধোয়া তুলসী পাতা, তুই নোংরা হতে যাবি কিসের জন্য? আমি নোংরা, আমি মেনে নিলাম। এখন আর বেশি বকবক করতে পারবো না, তাড়াতাড়ি বাসায় চলে আয়। দেখ, আমিও বেশি কথা বলতে পারবো না তোর সাথে। আমার যখন ইচ্ছা হবে আমি তখন বাসায় আসবো। তোর কথা শুনে আমি বাসায় আসবো কিসের জন্য? আমি আমার মতো এসেছি, আমার মতো যাব। তুই আমাকে ফোন করেছিস কিসের জন্য? মাথা গরম করাবি না। আমার শাশুড়ি আম্মা আমাকে ফোন করতে বলেছে তার ছেলেকে, তার জন্য আমি তার ছেলেকে ফোন করেছি। না হলে আমার আবার কোনো ঠেকা পড়েছে তোকে ফোন করতে? বেশি কথা বলবি না, ফোন রাখ বলতেছি, না হলে কিন্তু ভালো হবে না বলে দিচ্ছি। আমাকে ডিস্টার্ব করবি না। যেই ফোন দিতে বলে বলুক, বলবি যে নাই, মারা গেছে, ঝামেলা শেষ। আমি কোনো কথা বলতে চাই না তোর সাথে। যার প্রয়োজন সে আমাকে ফোন করবে। দেখ, তোর সাহস থাকলে তুই সামনাসামনি এসে এভাবে আমার সাথে তর্ক কর, তাহলে ভাববো যে তুই একটা পুরুষ। কাপুরুষের মতো ফোনে আমার সাথে তর্ক করতেছিস কিসের জন্য? সামনাসামনি আয় না। ভালো হবে না বলে দিচ্ছি। ভালো করে কথা বল, না হলে আমার সাথে কথা বলা বন্ধ করে দে। একটা বেশি কথা বলবি না, মাথা গরম করালে কিন্তু খুন করে ফেলবো তোকে। তোর দ্বারা কচু কাটা ছাড়া আর কিচ্ছু হবে না। তোর দ্বারা এখন এটা অকল্পনীয়, তাই না? এটা হাস্যকর আমার কাছে। আমার কাছে মনে হচ্ছে তুই এখন তাড়াতাড়ি বাসায় চলে আয়, না হলে কিন্তু ভালো হবে না। তোর কপালে দুঃখ আছে, সেই কথাটা মনে রাখিস। কথাটা বলে ফোন রেখে দিলাম, কারণ তার সাথে এত কথা বলার ইচ্ছা করতেছে না, তাকে শুধু জ্বালাতে ইচ্ছে করতেছে। কিন্তু সারা বাড়ি খুঁজে কোথাও পেলাম না, তাই নিজে থেকে ফোন করলাম। কারণ একা একা তো আর ভালো লাগতেছে না, বোরিং লাগতেছে। মাহিন থাকলে তো তাকে জ্বালাইতাম, কিন্তু সে তো বাড়ির বাহিরে আছে। এখন আর কি করার, একা একা বসে আছি। এখানে দেখতেছি কয়েকটা ছেলে আমার দিকে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে আছে। তাতে আমার কি? আমার তো কোনো ইচ্ছাই নেই, আমার তো বিয়ে নিয়ে কোনো ইন্টারেস্ট নেই, কোনো ছেলের উপর আমার ইন্টারেস্ট নেই। মাহিনকে বিয়ে করেছি কারণ হচ্ছে তাকে প্রচুর জ্বালাতে হবে। তাকে না জ্বালাইলে কেন জানি আমার শান্তিতে থাকতে পারি না। তাকে জ্বালানোর জন্য বিয়েটা করলাম, আর বাপ মাও চেয়েছিল, তার জন্য তাদেরকে খুশি করার জন্য বিয়েটা করে নিলাম। কি আর করার, এখন শুধু দেখতে থাকেন যে খেলাটা কোন দিক থেকে কোন দিকে যায়। তাকে এতটা নাচাবো কেউ কল্পনাও করতে পারবে না। এতটা তার সাথে আমি ঘাটতারামি করবো, সে বাধ্য হবে আমার কাছে ক্ষমা চাইতে। শালার কি পোড়া কপাল আমার! কেন যে বিয়েটা করতে গেলাম, কোন দুঃখে যে পরিবারের কথা শুনে নিলাম আর এই মেয়েটাকে বিয়ে করে নিলাম। আমি বুঝতে পারতেছি না, সে তো আমার জীবন তেনা তেনা করে ছেড়ে দিবে। এখন না পারতেছি তাকে সহ্য করতে, না পারতেছি তাড়িয়ে দিতে গেলে তো বাসা থেকে আমাকে বের করে দিবে। কারণ এখন আমার থেকে তার অধিকার সেই বাসায় বেশি। কারণ দীপা হচ্ছে এখন এই বাড়ির একমাত্র পুত্রবধূ। কিন্তু যে বাড়িতে পুত্রর কোনো খোঁজ রাখে না, সেই বাড়িতে পুত্রবধূকে নিয়ে ধুমধাম বেশি হয়। আমি যেটা দেখতে পেলাম, বিয়ে করে যে ভুল করেছি, আর কেউ এরকম ভুল করিয়েন না ভাই। এখানে আর বেশিক্ষণ বকবক করা যাবে না। এখানে আপনাদের সাথে আমি বকবক করি, আর ওইদিকে আমার আম্মা যান আমাকে না পেয়ে বাসায় তুলকালাম কাণ্ড শুরু করে দিক।
যখন বাসায় যাব তখন দেখা যাবে যে আমাকে নিয়ে সালিশ নালিশ সব কিছু বসিয়ে দিয়েছে। আর সেখানে তো একটা মেয়ে আছে, সে তো আমাকে বাস দেওয়ার জন্য সবসময় তৈরি থাকে। তাই আপনাদের সাথে এখন গল্প করতেছি না, যাই দেখি আমার কপালে কি আছে। সাথে থাকুন, সুখে থাকেন, সাথে থাকেন, সুখে থাকেন। কি আছে আমার কপালে দেখতে পারবেন এখন। তারপর সেখানে না থেকে সোজা বাসায় চলে আসলাম। বাসায় এসে গেটের সামনে দেখি যে আমার দজ্জাল বউ দাঁড়িয়ে আছে। এখন কি করা যায়? এখন তো তার সামনে দিয়ে যখন যাব এক গাদা প্রশ্ন করা শুরু করে দিবে, আর আমার মাথাটা হয়ে যাবে গরম। তাকে আজকে গরধোলাই দিব, সবার সামনে না, বাসায় মানুষ কিছু বলতেও পারি না। আর সইতে পারতেছি না, কী যে অবস্থা আমার, আমি সেটা বুঝতে পারতেছি। ভাই রে ভাই, কেউ ভুল করে বিয়ে করবেন না আপনারা। এই যে মিস্টার, চোরের মতো আমাকে দেখেও না দেখার ভান করে লুকিয়ে লুকিয়ে বাসার ভেতরে যাওয়া হচ্ছে, ব্যাপার কি শুনি? আমি যে এখানে মানুষটা দাঁড়িয়ে আছি আমাকে চোখে পড়ে না? চোখে পড়লে কি আপনার সাথে কথা বলতে হবে? আমি তো মনে করি আপনি কিছুই না, মানুষ না। কারণ আপনি আপনাকে মানুষের ভাবতে পারেন, আমি মানুষ মনে করি না। এত বড় সাহস তোর, তুই আমাকে এ কথা বলিস? আমাকে মানুষ বলিস না তুই? তুই কি ভেবেছিস তোকে আজকে আমি কি যে করব ভেবে পাচ্ছি না। ওকে আমি দেখাচ্ছি, দাঁড়া। আমি আগে ভেবেছিলাম আপনি শুধু একজন অমানুষ, এখন দেখতেছি রাক্ষসী আমাকে খেয়ে ফেলবেন। এবার তো তোকে আমি ছেড়ে দিয়ে কথা বলবো না। এবার তোর কপালে সত্যিই দুঃখ আছে। তোকে যে এবার আমি কি করব ভেবে পাচ্ছি না। তুই আমাকে রাক্ষসী বলতেছিস? তোর সাহস কম না? তুই আমাকে কি কি বলতেছিস? আমি তোকে খাইছি? আজকে তোর সাহস কি করে হয় আমার সাথে এভাবে কথা বলার? দেখেন, আমি একজন সুস্থ মানুষ, আমি কোনো রাক্ষসীর সাথে কথা বলতে চাচ্ছি না। এখন আমার শরীর খুব ক্লান্ত লাগতেছে। আমি বাইরে থেকে মাত্র বাড়ি ফিরে আসলাম। আমি কোনো জল্লাদ বা রাক্ষসী মেয়ের সাথে কথা বলতে পারতেছি না। আমি ভিতরে গেলাম, আপনি এখানে থাকেন, আপনার সাথে আমি কথা বলতে চাচ্ছি না এখন। তোর সাহস দেখতেছি দিন দিন বেড়েই চলেছে। তুই আমার সাথে যেভাবে আচার আচরণ করতেছিস, তোকে আমি কি যে সাহেস্তা করব, শুধু একটু ধৈর্য ধর। কারণ আমার বাবা মা আজকেই বাসা থেকে চলে যাবে, তাদের জন্য আমি তোকে কিচ্ছু বলতে পারতেছি না। তুই মাথায় চড়ে গিয়েছিস তাই না? তুই ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখতে থাক, আমি এখান থেকে চলে যাচ্ছি। আর আমিও তোকে এখন কিছু বলতে পারতেছি না, কারণ এখন বাসায় মেহমান। আমি যদি এখন তোকে কিছু করি তাহলে দেখা যাবে যে তারাও অপমানিত হবে। তাহলে তোর সাথে খেলা শুরু হবে, শুধু আমার বাসায় মেহমান চলে যাক, তারপর তোর সাথে খেলা শুরু হচ্ছে। আর আমি তো এখন কোথায় যাচ্ছি না। আমার অত্যাচার সহ্য করার জন্য তুই প্রস্তুতি নে। এখন আমি এই বাড়ির মালিক। তাই নাকি? এই বাড়ির মালিক তুই? তুই এই বাড়ির মালিক, আমাকে এটাও মেনে নিতে হবে? তোকে লাথি দিয়ে এই বাসা থেকে বের করে দেওয়ার ক্ষমতা আমার আছে জানিস, কিন্তু কিছু করতেছি না শুধু আমার আম্মাজানের জন্য। কে কাকে লাথি দিয়ে কোথায় বের করে দেয় সেটা সময় বলে দিবে। তুই আমাকে বলতেছিস না তুমি আমাকে লাথি মেরে বাড়ি থেকে বের করে দিবি? একদিন দেখবি আমি তোকে লাথি দিয়ে বের করে দেব। সেদিন আমার কাছে ক্ষমা চাইবি, কিন্তু সেদিন এই দীপা তোকে ক্ষমা করবে না। আচ্ছা, আমিও দেখব তুই কিভাবে আমার বাড়ি থেকে আমাকে তাড়িয়ে দিতে পারিস, আর আমিও তোকে তাড়িয়ে দেব, সেটাও দেখে নিস তুই। আচ্ছা, তাহলে তোর সাথে আমার এটা চ্যালেঞ্জ হইল যে কে কাকে বাড়ি থেকে বের করে দেয়। কুত্তার মতো আমি তোকে দেখিয়ে দেব। তুই আমাকে এখনো চিনতে পারিসনি আমি কি জিনিস। আমিও তোকে কিচ্ছু বলি নাই, একটা মেয়ে ভেবে। কিন্তু আজকে তুই যেটা আমার সাথে চ্যালেঞ্জ করলি, আমি এরপর থেকে তোকে একটু ছেড়ে কথা বলবো না। এবার দেখ তোর জীবনে কি কি হতে থাকে। তুই আমার সাথে পাঙ্গা নিচ্ছিস তাই না? দেখতে থাক কি হয়। তাই নাকি? তাহলে তো এবার খেলা জমি উঠবে। তুই কত খেলতে পারিস আর আমি কতটুকু খেলতে পারি তোকে নিয়ে সেটা সময় বলে দেবে। আজকে শুধু মেহমানরা চলে যাক, কালকে তোর সাথে শুরু হবে। তাই নাকি? আচ্ছা, তাহলে কাল থেকে আমার খেলাধুলা হবে, অ্যান্ড দেখা যাক শেষে কে কাকে এই বাড়ি থেকে বাহির করে দিতে পারে। এটাই তোর সাথে আমার চ্যালেঞ্জ থাকলো তাহলে। আচ্ছা, তাহলে তুই দেখতে থাক তোর সাথে কি কি হতে যাচ্ছে। জীবনের প্রথম তুই এসব দেখবি চোখ দিয়ে, শুধু ভাবতে থাকবি কি ভুল করেছিস তুই আমার সাথে পাঙ্গা নিয়ে। কথাটা বলে সেখান থেকে চলে আসলাম। মাথা গরম আছে, সে আমার সাথে নাকি চ্যালেঞ্জ করে, আর আমাকে নাকি এই বাড়ির কুত্তার মতো বের করে দেবে। আমি যে তোকে কি করব তুই ভেবে পাবি না। দাঁড়া, আমার মতো মেয়েকে তুই চ্যালেঞ্জ করেছিস, তোর জীবন আমি শেষ করে দিয়ে তারপর তোকে আমি রাস্তার ফকির বানিয়ে ছেড়ে দেব। এখন শুধু আপনারা দেখতে থাকেন আমি মাহিনের সাথে কি কি করতে থাকি, কারণ সে আমার মাথায় আগুন লাগিয়ে দিয়েছে।
আজকে শুধু মাহিনের জন্য তাকে ছেড়ে দিয়েছি, আজকে শুধু মেহমানের জন্য তাকে ছেড়ে দিয়েছি। আমি কথা বলতেছি না। যদি মেহমান না থাকতো এই বাসায়, তাহলে আজকে যে আমি তাকে কি করতাম নিজেও জানি না। কারণ আমার মাথায় পুরো রক্ত চেপে গিয়েছে। তার সাহস কত বড়, আমাকে নাকি এই বাড়ি থেকে তাড়িয়ে দেবে। আমি এই বাসার মালিক হয়ে তাকে দেখিয়ে দেব, আর আপনারা তার সাক্ষী থাকবেন। তারপর আমি লুকিয়ে লুকিয়ে মাহিনকে দেখলাম সে কোথায় যাচ্ছে, কারণ একটু হলেও তো তাকে আজকে আমি জ্বালাবো। এটা না করলে যে আমার পেটের ভাত হজম হবে না। আমি লুকিয়ে লুকিয়ে দেখতে লাগলাম যে মাহিন কোথায় কোথায় যাচ্ছে আর কার সাথে কথা বলতেছে। দেখলাম যে সে সবার সাথেই কথা বলে নিচ্ছে, কারণ সবাই একটু পর এখান থেকে বিদায় নিয়ে যাবে। তাই হয়তো সবার খাতিরদারি করার জন্য মাহিন সবার সাথে একটু কথা বলে নিচ্ছে, না হলে যে বিষয়টা একটু অন্যরকম হয়ে যায় তার জন্য। আমি আর সেখানে গেলাম না, রুমের ভেতর চলে আসলাম। রুমে এসে বুদ্ধি করতে লাগলাম তাকে কিভাবে জ্বালানো যায়। এখন তো আর আলাদা রুমে থাকতে হবে না, এখন এক রুমে থাকবো। তোকে যে আমি কি করব মাহিন, তুই নিজেও বুঝতে পারবি না যে কখন কোন দিক থেকে তোর উপর আঘাত আসবে, আর তুই কোন দিকটা সামলাবি আমি সেটাও দেখে নিব। আমার সাথে চ্যালেঞ্জ করা, তাই না? আমি এবার দেখে দেব চ্যালেঞ্জ কাকে বলে, কত প্রকার ও কি কি। আমার সাথে পাঙ্গা নেওয়া, আমি যে কত ছেলেকে নাকানি চুবানি দিয়েছি তার কোনো শেষ নেই। এবার তুই আমার সেই রূপটা দেখতে পারবি, আর আমি যে কি জিনিস এবার বুঝতে পারবি। আমাকে এভাবে ফলো করে কোনো লাভ হবে না, কারণ তুই আমার কোনো কিছু করতে পারবি না। আর মেহমানরা একটু পর চলে যাচ্ছে, তারপর তোর আমি ব্যবস্থা নিতেছি, দেখবি। এখন শুধু চুপ করে আছি আমি। তাই নাকি? চুপ করে আছিস কই? চুপ করে তো আছিস না, আমার সাথে বক বক করেই যাচ্ছিস। তোর কপালে দুঃখ আছে রে। তোর কেন যে আমার সাথে লাগতে আসিস, তুই কেন যে আমার সাথে লাগতে আসিস বুঝতে পারি না। তুই তো পারবি না আমার সাথে। একটা কথা সবসময় মনে রাখবি, তখন তুই আমার বাড়ির অতিথি ছিলি, আর আমি অতিথির সাথে কখনো খারাপ ব্যবহার করি না। আমার বাবা মা সবসময় আমাকে মানুষের সাথে ভালো ব্যবহার করতে শিখিয়েছে, কিন্তু আমি এখন থেকে তোর সাথে যেটা করব তুই কল্পনা করতে পারবি না। তুই আমাকে ধমক দিচ্ছিস? তোর সাহস তো কম না। তুই আমাকে ধমকে দিচ্ছিস? তোর তো কলিজা বড় হয়ে যাচ্ছে দিন দিন। বুঝতে পারলাম না, তুই কি গত কয়েকদিনের কথা মনে হারিয়ে গেছিস? বুঝতেছি না তো, তুই এইভাবে কথা বলতেছিস কিসের জন্য আমার সাথে? তোর সাহস হচ্ছে কিভাবে? একটা কথা বলেছিলাম, মাথায় আছে? অতিথির সাথে আমি কখনো খারাপ ব্যবহার করি না, কিন্তু তুই যেহেতু এই বাড়ির মালিক হতে চাচ্ছিস, তাহলে তো তোর সাথে আমাকে যুদ্ধ ঘোষণা করতেই হয়, তাই না? তাহলে এই ব্যাপার, এখন বুঝতে পারলাম। তাহলে তোর সাথে আমার যুদ্ধ শুরু হয়ে যাচ্ছে। তুই তাহলে আমার চ্যালেঞ্জ গ্রহণ করে নিয়েছিস। ভালোভাবে বুঝতে পেরেছি। আমি কি জিনিস হয়তো এখনো পুরোপুরি বুঝতে পারিসনি, তবে আরো সময় লাগবে তোর। আমার মাঝে মাঝে না একটা কনফিউশন কাজ করে। আমার মাঝে কি জানি সেটা বলবো। আমার না মাঝে মাঝে তোকে হিজড়া মনে হয়, কারণ হিজড়াদের মতো তুই যে আচরণ করিস, আমি তো ভাবি যে তুই একটা হিজড়া। তোর কলিজা কত বড় সাহস, তুই আমাকে হিজড়া বলতেছিস? দাঁড়া, একটু নাড়াচাড়া করবি না? দাঁড়া, একটু নাড়াচাড়া করবি না এখান থেকে। এখন তুই যদি এইটুকু নাড়াচাড়া করেছিস তাহলে কিন্তু ভালো হবে না। তুই আমার কোনো কিছুই করতে পারবি না, সেটা আমি ভালো করে জানি। তাই চুপচাপ এখানে বসে থাক, আমার সাথে কথা বলতে আসবি না। যেখানে যেমন আছিস তেমন থাক। মাহিনের কথা শুনে মাথায় একদম আগুন জ্বলে উঠল আমার। সে কি বলতেছে? আমাকে নাকি হিজড়া অপবাদ দিয়েছে। তাকে তো আমি এবার শেষ করে ফেলবো। আমার রাগ আর আমি কন্ট্রোল করতে পারতেছি না। ইচ্ছে করতেছে এখনই খুন করে ফেলি, কিন্তু এখন কোনো কিছুই করতে পারতেছি না। সব কিছু প্ল্যান অনুযায়ী করতে হবে। এখন বুদ্ধিহীনতার মতো কোনো কিছু করা যাবে না। যা করার সব কিছু ভেবে চিন্তে করব। এইভাবে কোনো কিছু করলে আমার মনে হচ্ছে না আমি এখন তার সাথে পারবো, কারণ তার সাথে আমাকে সব সময় বুদ্ধি নিয়ে খেলতে হবে, শরীর দিয়ে নয়। কারণ শরীর দিয়ে খেলতে গেলে আমি তার সাথে পারবো না। আমি মাহিনকে একটু তাড়া দিলাম, কারণ সে এখন যদি আমার চোখের সামনে থাকে তাহলে আমি নিজের রাগকে কন্ট্রোল করতে পারবো না। তখন তাকে এখান থেকে তাড়িয়ে দিতে হলো। কিছুই ভালো লাগতেছে না। প্রতিশোধের আগুন মনের ভেতর দাও দাও করে জ্বলে উঠছে। শুধু এটা ভেবেই অপেক্ষা করতেছি কখন সময় আসবে আর কখন বাসা থেকে মেহমানরা চলে যাবে আর আমি তার উপর প্রতিশোধ নেওয়া শুরু করে দেব। তবে
একটা কলিজা কতটুকু বড় সে আমাকে হিজড়া বলেছে, আর আমি তাকে ছেড়ে কথা বলবো? কখনোই না। সেটা যদি সে কল্পনাও করে থাকে তাহলে সে ভুল ভাবতেছে। কখনোই আমি তাকে ক্ষমা করব না, তার উপর আমি প্রতিশোধ নেবই নেব। কি হলো ভাবি, এভাবে তুমি এখানে বসে আছো যে? তোমার আব্বু আম্মু তো চলে যাচ্ছে, তাদের সাথে কথা বলবে না? কথা বলে আসলাম একটু আগে, এখন আর কথা বলে কি হবে? তারা তো আমাকে স্বার্থপরের মতো তোমাদের বাসায় রেখে চলে যাচ্ছে। আমার কষ্ট তো তাদের মনে দাগ কাটতে পারে না। ভাবি তুমি যে কি বলো না, মাহিন ভাইয়ার মতো ছেলে হয় না, দেখবে সবসময় তোমাকে সুখে রাখবে, তোমাকে তোমার ফ্যামিলির কথা মনে করতেই দিবে না। আচ্ছা, সে কথা কিভাবে বললে মাহিন? কেমনে ভালো হতে পারে? আমাকে সেটা আগে বলো। মাহিন কি এমন করেছে যে তোমার কাছে সে ভালো হয়ে গিয়েছে? মাহিন ভাইয়ের মতো ছেলে হয় নাকি? সে সবসময় আমাকে সব খেলার জিনিস কিনে এনে দেয়, আমাকে সবসময় খেলতে সাহায্য করে, সব কিছু। তাই নাকি? তাহলে তো ভালো কথা, সেটা তো তোমার ভালো, তুমি খেলতে পারো সব সময়। আচ্ছা, এখন তুমি এখানে কেন এসেছো সেটা বলো। তুমি আমার একমাত্র ভাইয়ের বউ, আর আমি তোমার সাথে এসে গল্প করব না, সেটা কি করে হয়? তোমার সাথে তো আমাকে গল্প করতে হবে, আর আমি গল্প করতে এসেছি এখানে, আর কি করতে আসবো? আচ্ছা, তাহলে তো সেটা ভালো কথা, গল্প করতে এসেছো। আমি তো কোনো কিছু গল্প পারি না। আজকে তোমার বাবা মা তোমাকে এখানে রেখে যাচ্ছে, তার জন্য কি তোমার মন খারাপ, নাকি আমার সাথে গল্প করতে তোমার মন চায় না? শুধু মাহিন ভাইয়ের সাথে গল্প করতে মন চায়, কোনটা? তুমি এসব কিচ্ছু বুঝতে পারবে না, তাই তুমি এখন এখান থেকে বাইরে যেতে পারো। আমার কিছু ভালো লাগতেছে না, আমি একটু ঘুমাবো। রাত্রে তোমার সাথে এখন বসে অনেক গল্প করব, কি বলো? তোমাকে একটা কথা বলার ছিল ভাবি, কথাটা হচ্ছে এরকম যে আমাদের বাসাটা তোমার কেমন লাগতেছে? আসলে আমাদের এখানে তুমি নতুন না, এ বাড়িতে অনেক গণ্যমান্য ব্যক্তি তুমি, আর এখন যে এখানে তুমি এই বাড়ির বৌমা হয়ে এসে গেলে, ব্যাপারটা তোমার কাছে কেমন লাগতেছে? ব্যাপারটা চমৎকার লাগতেছে পিচ্চি, কারণ তোমার কথাগুলো আমার প্রচুর ভালো লাগতেছে। তোমার এত প্রশ্ন মাথায় আসে কিভাবে সেটাই একটু আমি বুঝতে পারতেছি না। কথা হচ্ছে এখন আমি একটু ঘুমাবো, পরে তোমার সাথে আড্ডা হবে জমিয়ে। আচ্ছা, তাহলে তো তুমি ঘুম পারো, আমি বাইরে যাচ্ছি, রাত্রে সবাই একসাথে বসে জমিয়ে আড্ডা দেব। এখন থেকে তো প্রতিদিন আড্ডা হবে তোমার সাথে, তুমি যদি... থাক, কিছু বলতে হবে না, আমি বুঝতে পেরেছি। এখন থেকে তো আড্ডা হচ্ছে প্রতিদিন, সমস্যা নাই, কোনো কথা হচ্ছে না। এখন তুমি ঘুমিয়ে পড়ো, রাত্রে ঘুম থেকে উঠে তারপর আমার কাছে চলে আসবে, আমরা একসাথে বসে গল্প করব, কি বলো? আচ্ছা, তাহলে এখন আমি যাচ্ছি আমার রুমে, রাত্রে কিন্তু গল্প করব, কথাটা মাথায় রেখো। রাত্রে কোনো ফাঁকিবাজি করতে পারবে না, যে কোনো কথা বলতে পারবে না। এখন ঘুমিয়ে নাও, আর শরীরে একটু স্বাভাবিক করে নাও, কারণ আজকে অনেক ক্লান্তি গেছে এই 2 দিনে। তোমাকে আর কিছু পাকনামি করতে হবে না, আমি বুঝতে পেরেছি তোমার ধান্দা কি। এখন কি বলতে চাও তুমি? আমি এসব নিয়ে কোনো কথা বলতে চাই না পিচ্চি একটা, তুমি যাও এখান থেকে। যাচ্ছি তো, বারবার বলতে হয় নাকি? আমি তো চলেই যাচ্ছিলাম, তুমি কথা বলতেছো তার জন্য দাঁড়িয়ে পড়লাম, না হলে তো আমি চলেই যেতাম, তুমি কথা বলো তাই দাঁড়িয়ে পড়লাম। আচ্ছা, তাহলে এখন আমি নিজের মুখটা বন্ধ করে নিলাম, আর কোনো কথা বলতেছি না। তুমি গিয়ে ঘুমিয়ে পড়ো, আমিও দরজা বন্ধ করে দিয়ে ঘুমিয়ে পড়ি। আমার খুব ক্লান্ত লাগতেছে, ঘুম থেকে উঠি, তারপর শরীরের শক্তি আসবে, তখন গল্প করব তোমার সাথে। তারপর আশিক সেখান থেকে চলে গেল, আমি রুমের ভেতর থেকে দরজা লাগিয়ে দিলাম। এখন নিচের কাপড়গুলো পরিবর্তন করতে হবে, এগুলো পরে থাকতে আর ভালো লাগতেছে না, তাই সিম্পল কিছু পরতে হবে এখন, যাতে করে গরম বেশি না লাগে, গরমের জন্য ঘেমে যাচ্ছি। দরজাটা লাগিয়ে দিয়ে বাথরুমে চলে আসলাম, বাথরুমে এসে সব পরিবর্তন করে নিলাম, তারপর বাইরে চলে আসলাম। বাইরে এসে দেখি বাইরের কোলাহল শোনা যাচ্ছে, তাই রুম থেকে বেরিয়ে আসলাম। রুম থেকে বেরিয়ে এসে দেখি সবাই চলে যাচ্ছে একে একে। তারপর আমার আব্বু আম্মু আমার কাছে এসে আমার মাথায় হাত বুলিয়ে সান্ত্বনা দিয়ে চলে যাচ্ছে। আর সেলফিশ, কি সেলফিশ, আমাকে একবারের জন্য বললো না যে চল আমাদের সাথে 2-1 দিন থেকে তারপর এখানে আসবি। আমাকে এখানে রেখে যাচ্ছে, আমার সাথে সেই ব্যাপারে কোনো কথাই বললো না। আজকে যাচ্ছ যাও, আমিও আর তোমাদের বাসায় যাব না, কথাটা মনে রেখো। কথাটা মনে রাখবে কিভাবে? আমি তো মনে মনে কথাটা বললাম, তোমরা যাও, আমিও মনে মনে রাগ করে বসলাম, আমিও যাব না আর তোমাদের বাসায়। কি হলো?
এবার তো মেহমানরা চলে গেল, তাহলে এখন কি কি প্ল্যান করে রেখেছো আমাকে একটু বলো শুনি। মাথা গরম আছে, কোনো কিছু বলতে চাচ্ছি না এখন তোর সাথে। তুই আমার চোখের সামনে থেকে চলে যা। এত মাথা গরম? এক্ষুনি আরও এরপর যে যন্ত্রণাগুলো তোর উপরে আসবে সেগুলো কিভাবে সহ্য করবি সেটাই তো আমি ভেবে পাচ্ছি না। তোর শরীরে কিছুই নেই, তোকে যদি এখন চাপ দেই তাহলে তো তুই ভেঙে চুরে যাবি। বলতেছি না এখান থেকে চলে যা আমার চোখের সামনে থেকে, তারপর ওইখানে দাঁড়িয়ে আছিস। আমার সাথে তোকে কথা বলতে বলেছি, তুই আমার সাথে কথা বলতেছিস কিসের জন্য? ওরে বাবা, তোর সাথে কথা বলতে গেলে আবার অ্যাপয়েন্টমেন্ট লেটার নিয়ে আসতে হবে নাকি? যদি লাগে তাহলে বলতে পারিস, তাহলে তোর পিএ যে আছে তার সাথে আমার পরিচয় করিয়ে দিস, তার কাছ থেকে এটা নিয়ে আসবো। কুত্তা কোথাকার, মাথা গরম আছে, তুই এখান থেকে চলে যা, না হয় থাপ্পড় খাবি আমার হাতে। আমি এখন চাচ্ছি না কাউকে থাপ্পড় মারতে, যখন শুরু করব তখন কিন্তু থামবো না। শালি, তোর কথা অনেক শুনেছি, এবার আমার অত্যাচার সহ্য করার জন্য প্রস্তুতি নে, কারণ এবার তোকে আমি যেটা করব তার জন্যই হয়তো অনেক পস্তাবি পড়ে। আমার হাত ছেড়ে দে বলতেছি, না হলে কিন্তু ভালো হবে না। আমার হাত ছেড়ে দে, তুই এখান থেকে চলে যা। তোর হাত ছেড়ে দেওয়ার জন্য কি ধরেছি নাকি? এবার দেখ তোর সাথে কি করি আমি, তুই কল্পনাও করতে পারবি না। শুধু অপেক্ষা কর, কারণ এবার তোর কপালে দুঃখ আছে। তুই ভালো করে জানিস যে তোর আমার থেকে শক্তি বেশি, তার জন্য হয়তো তোর কাছে এখন আমি শক্তি প্রয়োগ করতে পারবো না, কিন্তু পরে এর প্রতিশোধ আমি ঠিকই নিয়ে নেব। আমাকে ছেড়ে দে বলতেছি। তোকে কি ছেড়ে দেওয়ার জন্য ধরেছি নাকি? এখন আমার সাথে চল, তোর সাথে খেলা হবে। এবার তুই যে আমাকে চিনিস না, এবার থেকে ভালো করে চিনতে পারবি। দেখ, ভালো হবে না বলে দিচ্ছি, তুই আমাকে ছেড়ে দে, আর না হলে কিন্তু ভালো হবে না। তুই জোর জবরদস্তি করতেছিস কিসের জন্য আমার সাথে? শালি, আমার সাথে চ্যালেঞ্জের কথা ভুলে গেছিস? তোর সাথে তো মাত্র খেলা শুরু করলাম, এরপর থেকে কি কি যে হবে তুই কল্পনা করতে পারবি না, কারণ এতদিন তোকে কিছু বলিনি, তুই এবার অতিথি ছিলি, কিন্তু এখন না। বারবার বলতেছি আমাকে ছেড়ে দে, না হলে কিন্তু ভালো হবে না। তোকে আমি দেখে নেব, তুই আমার সাথে জোর জবরদস্তি করতে পারিস না। তুই ছেড়ে দে আমাকে। তুই এখনই আমাকে ভয় পাইতেছিস, তাহলে কিভাবে চলবে? ভয় পাইলে তো চলবে না। সাহস রাখো বুকের ভেতর, কারণ তোর সাথে যেটা হবে কল্পনা করতে পারবি না। তুই আয় রুমে। না, আমি কখনোই যাব না, আমাকে ছেড়ে দে, না হলে কিন্তু ভালো হবে না বলে দিচ্ছি। আমাকে ছয়রা দে, তুই ছয়রা দে বলতেছি। তুই কোনো কিছু করতে পারবি না আমার, তুই এই ছেড়ে দে বলতে পারবি, কিন্তু আমি তো তোকে ছেড়ে দিচ্ছি না। আজকে তোর সাথে খেলা হবে বলে দিয়েছি না? চ্যালেঞ্জের কথা কি ভুলে গিয়েছিস? আমাকে কি চ্যালেঞ্জ দিয়েছিলি? প্লিজ আমাকে ছেড়ে দে, আমার এত বড় সর্বনাশ তুই করবি না, তাহলে কিন্তু আমি তোকে খুন করে ফেলবো। তুই আমাকে ছেড়ে দিয়ে আমার রুম থেকে বেরিয়ে যা। কেন, কিসের জন্য ছেড়ে দেব? তোকে আমি ছেড়ে দেওয়ার জন্য কি রুমের ভেতরে নিয়ে এসেছি নাকি? আর একটা কথা মাথায় রাখবি, সব সময় চ্যালেঞ্জ আছে আমাদের মাঝে একটা। তার জন্য তুই আমাকে জোর জবরদস্তি করে ব্যবহার করবি, আমার ইজ্জত নিয়ে খেলা করবি? সেটা তো হতে পারে না। তুই আমাকে প্লিজ ছেড়ে দে, আমি তোকে খুন করে ফেলবো, না হলে তুই আমাকে ছেড়ে দে বলতেছি। তুই যদি আমার জীবন নিয়ে খেলা করতে পারিস তাহলে আমি তোর ইজ্জত নিয়ে খেলতে পারবো না নাকি? আমার যখন খুশি তখন খেলবো। এখন তুই কান্না করিস না, কি করিস সেটাই দেখার কোনো টাইম নেই আমার। এখন যেটা করতেছি করবো, তুই পারলে আমাকে বাধা দে। দেখ, ভালো হবে না বলে দিচ্ছি, আমাকে ছেড়ে দে, আমার কাছে আসবি না, তাহলে ভালো হবে না বলে দিলাম। কিসের ভালো হবে নাকি ভালো হবে না? আমার তো কোনো কিছু ভালো হয় না কখনো, আর এখন আবার নতুন করে কি ভালো হতে যাবে? আমার কোনো কিছু ভালো হওয়া লাগবে না, আমার এখন ইচ্ছা মতো আমি সব করব। তাই বলে তুই আমার ইজ্জত নিয়ে খেলতে পারিস না? আমি তোকে বারবার বাধা করতেছি, তুই আমার কাছে আসবি না, আমাকে স্পর্শ করার চেষ্টা করবি না, আমার থেকে দূরে থাক। দূরে থাকবো নাকি কাছে চলে আসবো সেটা তো এখন আমার ব্যাপার। এখন তুই যতই চিল্লাচিল্লি করিস না কেন, তোর চিল্লানি কেউ শুনবে না, কারণ তোর আব্বু আম্মুর সাথে তাদের বাসায় চলে গিয়েছে শুধু আমাদের একান্ত সময় কাটানোর জন্য। এখন একান্ত সময় কাটাবো, কেউ নেই বাসায়, শুধু শুধু তুই আর আমি। দেখ মাহিন, তোকে ভালোই ভালোই বলতেছি, আমার মাথা গরম করবি না, আমার থেকে দূরে থাক, আমার কাছে আসবি না, দূরে থাক বলতেছি। আমার কাছে আসতেছিস কিসের জন্য? আমার থেকে দূরে থাক। যতই কথা বলিস না কেন, বললাম না বাসায় কেউ নেই, কি করবি? আমার কিছু করতে পারবি না। এভাবে পিছনে পিছিয়ে যাচ্ছিস কিসের জন্য? খুব সাহস, এখন আবার পিছিয়ে যাচ্ছিস, ব্যাপার কি? বলছি তো আমার থেকে দূরে থাক। এভাবে কাছে আসতেছিস কিসের জন্য? আমাকে স্পর্শ করবি না, দূরে থাক, দূরে দূরে থাক, আর একটু সামনে এগিয়ে আসবি না। আমি বারবার যতই মাহিনকে দূরে থাকতে বলেছি, মাহিন ততই আমার কাছে চলে আসতেছে। আমি কি করব না করব ভেবে পাচ্ছি না। বাসায় কেউ নেই, রুমের ভেতর থেকে দরজা লাগিয়ে দিয়েছে। আমি যদি এখন রুমের বাইরে চলে যেতে চাই তাহলে দরজা খুলতে অনেক সময় লাগবে,
কিন্তু বাইরে গিয়ে কি করব? বাইরে তো কেউ নেই যে যার কাছে গিয়ে বসে থাকবো। বাসায় কেউ নেই, একদম ফাঁকা হয়ে আছে বাসা। এদিকে মাহিন আমার কাছে প্রায় চলে এসেছে। আমি এখন কি করা উচিত, আমার এখন কি করা উচিত আমি ভাবতে পারছি না, কারণ আমি তো তার শক্তির সাথে আমি পেরে উঠবো না। শেষ পর্যন্ত কোনো উপায় না পেয়ে রুমের ভেতর ছোটাছুটি করা শুরু করলাম, কিন্তু কোনো কাজ হচ্ছে না। আমি তো রুম থেকে বের হয়ে যেতে পারতেছি না। রুমের ভেতর আর কতক্ষণ এভাবে ছোটাছুটি করা যায়? শেষ পর্যন্ত ক্লান্ত হয়ে গেলাম আর মাহিন এসে আমাকে ধরে ফেললো। আমার যতটুকু শক্তি ছিল সব শক্তি প্রয়োগ করে মাহিনকে বাধা দেওয়ার চেষ্টা করতেছি, সে যেন আমার কাছে না আসে। কিন্তু আমার শক্তি তো তার কাছে কিছুই না, আমি নিতান্তই তার কাছে হেরে গেলাম। আর সে আমাকে কোলে তুলে নিয়ে বিছানার উপর ছুঁড়ে ফেলে দিল। অনেক ব্যথা পাইলাম, কিন্তু কিছু বলে তো কাজ হবে না, কারণ আমি তো তার উপর প্রতিশোধ নেব। এখন হয়তো তার কাছে আত্মসমর্পণ করা ছাড়া আর কোনো উপায় থাকবে না। কারণ হচ্ছে আমি তো এখন তার সাথে কোনো কিছুতেই পারবো না। আমি এখন বন্দি তার কাছে, সব কিছু তার ইচ্ছা অনুযায়ী হবে। এখানে আমার ইচ্ছার কোনো দাম থাকবে না, কিন্তু আমি এর প্রতিটা প্রতিশোধ অক্ষরে অক্ষরে নেব। মাহিন এসে আমার শরীরের উপর তার শরীরটা এলিয়ে দিল। তার ওজন আমি নিতে পারতেছি না, কারণ আমি কোথায় শুটকি আর সে কোথায় মুটকি। মাহিন এক হাত দিয়ে আমার চুলগুলো মুষ্টিবদ্ধ করে ধরলো। চুলে প্রচুর ব্যথা লাগতেছে, চিল্লাচিল্লি করতেছি, কিন্তু আমার চিল্লাচিল্লিতে মাহিনের কোনো কিছু যায় আসতেছে না। শেষ পর্যন্ত আমার সর্বনাশ করে তারপর ছেড়ে দিল। আমি কি করব? অসহায়, আমার কিছুই করার নেই। এখানে চুপচাপ শুধু নির্বাক বালিকার মতো সব সহ্য করে গেলাম। আজকের পর থেকে কখনো তুই আমার সাথে পাঙ্গা নিতে আসবি না, তাহলে কিন্তু পরিস্থিতি আরও ভয়াবহ হবে তোর। তুই আবার এটা ভেবে বসে থাকিস না যে তুই আমার ইজ্জত লুটে নিয়েছিস আর আমি সেই শোকে তোকে কিছুই বলবো না। আমি ভালো করে জানি তুই কোনো লেভেলে চিটার মাইয়া, তোকে আমি এত সহজভাবে নিতে চাই না, কারণ প্রতিপক্ষকে কখনো দুর্বল ভাবা ঠিক নয়। তুই যেমন আমাকে দুর্বল ভেবেছিলি, আর আজকে তার প্রতিদান দিয়ে দিলাম। কেমন লাগলো? ঠিক আছে, আজকে যেটা করলি সেটা আমি মেনে নিলাম, কারণ এটা স্বাভাবিক। বিয়ে করে নিয়েছিস, এসব দরকার আছে। কিন্তু একটা কথা মাথায় রাখবি, তোকে খুন করে ফেলবো, এটাও আমার একটা প্রতিজ্ঞা। এরকম শত্রু কজনের কপালে জোটে বলতো? কারণ শত্রুকে বলে দিচ্ছে যে সে আমাকে খুন করবে। এর থেকে হাস্যকর কিছু আছে? খুন করবি মনে মনে রাখ। আমাকে বলে দিচ্ছিস কেন? পরে দেখবি যে তুই মরে পড়ে আছিস। অতটাও দুর্বল ভাবিস না যে তোকে বলে দিচ্ছি আর তুই আমাকে খুন করে ফেলবি। এতটা সহজ না, কারণ আমি তার আগেই তোকে এই পৃথিবীর বুক থেকে সরিয়ে দেব খুব তাড়াতাড়ি। আচ্ছা, তাহলে সেটা দেখার জন্য অপেক্ষায় রইলাম। কবে দেখি সেই দিনটা আমার সামনে চলে আসে। সেই দিনটার জন্য অপেক্ষা করতেছি। এখন বকবক না করে আমার রুম থেকে বেরিয়ে যা। এটা তোর বাপের রুম যে তুই যেটা বলবি আমি তোকে সেটাই শুনতে হবে? আমি এখানে শুয়ে থাকবো, তোর যদি ভালো না লাগে তুই অন্য রুমে যেতে পারিস। তুইও তো ভুলে গিয়েছিস যে এটা আমার বাপের বাড়ি, তার মানে এটা আমার বাপের রুম। আর তুই এখন এখান থেকে বেরিয়ে যা। তোর বাপের রুম হয়েছে তাতে কি হয়েছে? আমার শাশুড়ি মায়ের স্বামীর রুম, তার মানে এটাতে আমার অধিকার আছে। তুই এখন বেরিয়ে যা এখান থেকে। তোকে আমি কখন স্ত্রীর অধিকার দিলাম যে তুই এখানে অধিকার দেখাচ্ছিস? তোকে বলতেছি না তুই এখান থেকে বেরিয়ে যা। কুত্তা, তোকে আমি আবার কখন স্বামীর অধিকার দিয়েছি? আমি কখন বলেছি তুই আমার স্বামী আর সেই অধিকারে আমি এখানে থাকবো? ভাগ এখান থেকে। তোর যাবতীয় জিনিস নিয়ে এই রুম থেকে এক্ষুনি বেরিয়ে অন্য রুমে শিফট হয়ে যা। আমার সামনে তোকে দেখতে চাই না। তোর সাথে ঝগড়া করার কোনো ইচ্ছা নেই। এখন তো এখান থেকে বেরিয়ে যা। তোকে ইচ্ছা করতেছে না তাই বের হয়ে যা এখান থেকে। এটা আমার রুম, আমি রুম থেকে বেরিয়ে যাব কিসের জন্য? তোকে বলতেছে বেরিয়ে যা। তুই এখন এখানে আছিস কিসের জন্য? নির্লজ্জের মতো। আমার তো লজ্জা নেই, আমি নির্লজ্জ। তো সমস্যা? এখন এখান থেকে বেরিয়ে যা, তোর মুখ দেখতে চাচ্ছি না আমি। বেরো এখান থেকে। এবার মাথা গরম করবি না, তাহলে কিন্তু বিছানা থেকে একদম ছুঁড়ে ফেলে দেব। আর আমার রুমে আসার সাহস পাবি না। আমার সাথে কথা বলা তো দূরের কথা। অপমান করতেছিস তাই না? করতে থাক, সমস্যা নেই। আমারও সময় আসবে, তখন আমিও তোকে যে অপমানগুলো করব সেটার জন্য প্রস্তুত থাক। তুই আমার কচু করবি, কোনো কিছুই করতে পারবি না। এখন এখান থেকে বেরিয়ে যা, না হলে কিন্তু ভালো হবে না বলে দিলাম। এখন এখান থেকে বেরাবি, না হলে তোর কপালে এখন আবার আরেকটা দুঃখ আসবে। তাই বলতেছি এখন মাথা ঠিক আছে, এখান থেকে বেরিয়ে যা। আমি মাহিনের সাথে কোনো কথা না বলে চুপচাপ সেখান থেকে বেরিয়ে আসলাম। এত তর্ক করার ইচ্ছে করতেছে না, কেমন লাগতেছে।
এত কথা ভালো লাগতেছে না, তাই রুম থেকে বের হয়ে আসলাম। এখন আমাকে কিছু প্ল্যান করতে হবে, আমার তো প্রতিশোধ নিতে হবে। এইভাবে প্ল্যান করলে চলবে না, তার বাস্তবায়ন তো করতে হবে। তার সাথে তো কখনো আমি শোক দিতে পারবো না, তাকে পেছন থেকে আঘাত করতে হবে, না হলে আমি শান্তি পাবো না। তার ক্ষতি তো আমাকে করতেই হবে, না হলে এখানে থেকে আমার কিছুই হবে না, শুধু নির্যাতন সহ্য করতে হবে। তার থেকে তাকে আমি কয়েকদিনের জন্য বিছানায় রাখার ব্যবস্থা করি, তারপর তার পা ভেঙে ফেলবো। এখন তো কিছু করলে সমস্যা হয়ে দাঁড়াবে, এখন কিছু করা যাবে না। এখন কিছু করতে গেলে সে বুঝতে পেরে যাবে, রাত্রে দেখা যাবে। এখন চুপচাপ গোসলটা শেষ করে তারপর রাত্রে দেখা যাবে। রুম থেকে বেরিয়ে তো দেখি সবাই বাসায় আছে। আমি অবাক হয়ে গেলাম, তাহলে আমি কিসের এত নির্যাতন সহ্য করলাম? আমি তো রুম থেকে বের হতে পারতাম, কত সুযোগ পেয়েছি, কিন্তু তার কথা শুনে তো আমি বোকার মতো রুমে ছিলাম আর তার অত্যাচারগুলো সহ্য করলাম। এটা আমি কি করলাম? এটা কি হইলো আমার সাথে? আমি কখনো কল্পনাও করিনি যে সে আমাকে এইভাবে বোকা বানাবে আর আমি তার কথায় বোকা বনে যাব। যাই হোক, যা হবার তা হয়ে গেছে। অতীত নিয়ে নাড়াচাড়া করে কোনো লাভ নেই। এখন ভবিষ্যতে তাকে আমি কি শাস্তি দেব সেটাই চিন্তা করতে হবে আমাকে। ভাবি, ভাবি কোথায় যাচ্ছ? রাত্রে না আমার সাথে তোমার গল্প করার কথা, এখন আবার কোথায় যাচ্ছ? আমার সাথে গল্প করবে না? আমার অল্প একটু কাজ আছে, আমি শেষ করে তোমার রুমে যাচ্ছি। তুমি একটু তোমার পড়াশোনা শেষ করো, আমি তোমার রুমে যাচ্ছি, তো একটু পরে দেখবে আমি তোমার রুমে চলে গিয়েছি গল্প করার জন্য। তুমি আমাকে ফাঁকি দেওয়ার চেষ্টা করতেছো। আমার সাথে এরকম করলে কিন্তু আমি কান্না করে দেবো। আমার সাথে গল্প করবে না তুমি? কি যে বলো না তুমি, তোমার মতো কিউট গুলু বাচ্চার সাথে সবাই গল্প করতে চাইবে, আমিও চাই তোমার সাথে গল্প করতে। তোমার রুমে আমি একটু পর যাচ্ছি, আমার একটু কাজ আছে, তুমি আমাকে 10 মিনিট সময় দাও। আচ্ছা, দিলাম সময়। আমি এখানেই বসে থাকবো, আজকে পড়াশোনা পর্যন্ত করব না। আজকে কেউ পড়াশোনা করে? বাসায় কত মেহমান, আমার তো পড়াশোনার ডিস্টার্ব হবে। আচ্ছা, তাহলে তুমি এখানে বসে থাকো আর সামনে তাকিয়ে দেখো একটা কিউট সুন্দরী মেয়ে দেখা যাচ্ছে, তার সাথে গল্প করো। আমি 10 মিনিটের ভেতরেই তোমার কাছে চলে আসতেছি। আমি এতটাও ক্যারেক্টারলেস না যে একটা মেয়ের সাথে গিয়ে ফ্লার্ট করব। আমি কি দেখতে কম সুন্দর নাকি? এমনিতেই আমার উপর ইমপ্রেস হয়ে যাবে। তোমার তো কনফিডেন্স লেভেল অনেক হাই, তুমি পারবে সব কিছু করতে। তোমার ভাইয়াকে দেখো, সে শুধু মেয়ের পেছনে ছুটে, তোমার তো দেখতেছি অন্যরকম ধান্দা। আমার আবার কিসের দান্দা? আমি তো সব কিছু মাহিন ভাইয়ের কাছ থেকেই শিখেছি। সে তো মেয়েদের সাথে কথাই বলে না, তাদের পাত্তাই দেয় না। আমি তো তার থেকে ইন্সপায়ার্ড হয়েছি। আচ্ছা থাকো তাহলে, আমি একটু যাচ্ছি, আর 10 মিনিট পর তোমার সাথে এসে আরো অনেক গল্প করব। তোমার সাথে গল্প করতে আমার অনেক ভালো লাগে। আচ্ছা, তাহলে তোমার সাথে 10 মিনিট পর দেখা হচ্ছে। আর তুমি যদি এবার ফাঁকিবাজি দেওয়ার চেষ্টা করো তাহলে আর কোনোদিন তোমার সাথে কথা বলবো না, কথাটা মাথায় রেখো। আচ্ছা আমার পিচ্চি বাবুটা, আমি যাচ্ছি, আর 10 মিনিট পর তোমার সাথে দেখা করতেছি। তারপর গল্প হবে, আড্ডা হবে জমিয়ে। তারপর আশিক সেখান থেকে ভুলিয়ে ভালিয়ে পাঠিয়ে দিলাম, দিয়ে আমি আমার রুমে আসলাম, গোসল করে নিলাম। মাথায় যন্ত্রণা করতেছে, কোনো কিছুই ভালো লাগতেছে না। হঠাৎ করে মাহিন যে আমার সাথে এরকম করবে আমি কখনো কল্পনাও করতে পারিনি। গোসলটা শেষ করে নিয়ে তাড়াতাড়ি রুম থেকে বেরিয়ে আসলাম, কারণ আমার পরিকল্পনা মাফিক আমাকে কাজ চালিয়ে যেতে হবে, এইভাবে বসে থাকলে হবে না। গোসল করে রুম থেকে বের হতেই দেখি মাহিন সামনে দাঁড়িয়ে আশিকের সাথে খেলা করতেছে, দুইজনে অনেক মজা করতেছে। আমি আশিকের চোখ ফাঁকি দিয়ে রান্নাঘরে চলে আসলাম। রান্নাঘরে এসে দেখি আমার নতুন শাশুড়ি আম্মা জান রান্নার কাজে ব্যস্ত। আমি তাকে একটু সাহায্য করলাম, কারণ আমি তার ভাতিজি সম্পর্কে, তাকে তো আমি সাহায্য করতেই পারি। তার সাথে ছেলেকে যতই দেখতে পাই না কেন, তার সাথে তো আমার কোনো শত্রুতা নেই। তিনি তো আমাকে ছোট থেকেই কোলে পিঠে করে মানুষ করেছে। তারপর দুইজন মিলে তাড়াতাড়ি রান্না করার কাজ শেষ করলাম। তারপর টেবিলে খাবার দিয়ে দিলাম। বাসায় তো তেমন কিছুই নেই, বাসায় তো তেমন কেউ নেই। আমি, আশিক, মাহিন আর ফুপি আম্মা সবাই তাড়াতাড়ি খাওয়া দাওয়া শেষ করে নিলাম। খাওয়া শেষ করে নিয়ে আশিক আমার পাশে এসে আমার হাত ধরে বসলো। এখন নাকি তার সাথে গল্প করতে হবে। আমার কি আর করার, বাধ্য হয়ে তার সাথে গল্প করা শুরু করেছিলাম। তারা ছাড়া কোনো উপায় নেই, কারণ আমি তো তাকে কথা দিয়েছিলাম, তার জন্য তার সাথে এখন আমাকে গল্প করতে হবে। গল্প শেষ করে আমি রুম থেকে বেরিয়ে এসে দেখি মাহিন রুমের বাইরে দাঁড়িয়ে আছে। আমার সাথে চল, এখন তোর সাথে কথা আছে। আর তোর ফিগারের এত টেস্ট কেন রে? তুই আমার চোখের সামনে থেকে চলে যা বলতেছি। তোর সাথে আমার কোনো কথা নেই।
আর তোকে আমার সামনে আসতে কে বলেছে? দেখ, এত কথা বলতে পারবো না। যেটা বলতেছি সেটাই শোন। তাহলে তোর জন্য ভালো হবে না, তাহলে তোর জন্য ভালো হবে, না হলে যে কি হবে? তোকে আমি ভয় পাই নাকি যে তুই যেটা বলবি আমি সেটাই শুনবো? তুই এখন এখান থেকে চলে যা। ভালোই ভালোই বলতেছিস, তুই আমার সাথে চল, না হলে ভালো হবে না। আর তুই তর্ক করিস কেন আমার সাথে? তোকে যেটা বলছি সেটা শোন। দেখ, আমার পেছনে পেছনে আসবি না। আমার হাতে চাকু আছে, পেটে একদম ঢুকিয়ে দেব। তুই এখন আমার সামনে থেকে দূরে চলে যা, না হলে। দেখ, মাথা গরম করবি না। যেটা বলতেছিস সেটা শুনলে কি হয় তোর? বলছি না আমার সাথে আয়, তাহলে তোর জন্য ভালো হবে। আমি বলেছি না আমি তোর সাথে যাব না, তারপরেও তুই কিসের জন্য আমার পেছনে পড়ে আছিস? তোকে বলতেছি তুই আমার চোখের সামনে থেকে সরে যা, না হলে খুন করে ফেলবো। তুই আমার কোনো কিছুই করতে পারবি না। এখন হাত থেকে চাকুটা রেখে দে, না হলে কিন্তু। আমি ভালোভাবে বলতেছি তুই এখন এখান থেকে চলে যা, তাহলে ভালো হবে। আর আমার সামনে তুই থাকবি না, চলে যা। বেশি মাথা গরম করাবি না আবার। তোকে বলছি তুই আমার সাথে আয়, তারপরে তুই আমার কথা শুনতেছিস না কিসের জন্য? তোকে আমি যেটা বলতেছি তুই সেটাই শোন। কথাটা বলে মাহিন এসে আমার হাত ধরে ফেললো। আমার রাগ মাথায় চড়ে উঠল। আমি বারবার বলতেছি তাকে আমার থেকে দূরে চলে যেতে, কিন্তু সে বারবার আমার কাছে চলে আসতেছে। আমি যতই শক্তি দেখাচ্ছি মাহিন ততই শক্তি করে আমার হাত ধরে আছে। মেজাজটা গরম হয়ে যাচ্ছে। আমি এখন তার সাথে কথা বলতে চাচ্ছি না, কিন্তু সে আমার হাত ধরে আছে। মাথা গরম হয়ে যাচ্ছে। বলতেছি আমার হাত ছেড়ে দে, না হলে কিন্তু ভালো হবে না। সত্যি সত্যি কিন্তু খুন করে ফেলবো তোকে। মাথা গরম করবি না আমার। হাত ছেড়ে দিয়ে চলে যা এখান থেকে। আমি যেটা বলতেছি সেটা শুনতেছিস না কিসের জন্য? তোর ভালোর জন্যই বলতেছি। তুই এরকম ঘাড়তেরামি করতেছিস কিসের জন্য? আমার মাথা একদম গরম হয়ে গেল। আমি তাকে এতবার বলতেছি যে আমি এখন কোনো কিছু ভালো লাগতেছে না, কিন্তু সে শুনতেছে না। আমি নিজের রাগ কন্ট্রোল করতে পারলাম না। আমার হাতে চাকুটা ছিল, সেটা সোজা মাহিনের হাতের কবজিতে ঢুকিয়ে দিলাম। মাহিন সহ জোরে চিৎকার করে উঠল। আমার মেজাজটা এতটাই গরম ছিল যে চাকুটা বাহির করে আবার মাহিনের বুকের উপর চালিয়ে দিলাম, কারণ আমার রাগ এতটাই উঠে গেছে। আমি কি করতেছি না করতেছি সব আমার কন্ট্রোলের বাহিরে। এমনিতে মাহিন আমাকে ধর্ষণ করেছিল। শেষ পর্যন্ত তুই তোর ইচ্ছাটা পূরণ করে ফেললি, আমার জীবনটা শেষ করে দিলি। আচ্ছা, মরার আগে তোকে একটা কথা বলে যাচ্ছি। আমার বিছানার বালিশের নিচে একটা ডায়েরি আছে, সেখানে সব কিছু লেখা আছে। তোর বান্ধবীর সাথে কি হয়েছিল, আমি তোর বান্ধবীর ভালো করতে চেয়েছিলাম, সব কিছু সেখানে সুন্দর করে লিখে রাখছি। কি কি ঘটেছিল পড়ে নিস। আমি তো আর বলতে পারলাম না তোকে। ঠিক বলেছিস। এখন থেকে আমি শান্তিতে থাকবো। আমি আমার বান্ধবীকে দেওয়া ওয়াদা পালন করতে পেরেছি। সে আমার কলিজার বান্ধবী ছিল, তাকে ধর্ষণ করে মেরে ফেলেছিস তুই। এখন আমি তার প্রতিশোধ নিয়ে নিলাম। এখন তুই কি করিস সেটা তোর ব্যাপার। আমি তোকে সব সত্যি ঘটনাটা বলার জন্যই তোকে ডাকতেছিলাম, সেই সুযোগটা দিলি না। আমার হাতে তো বেশিক্ষণ সময় নেই। তুই যেভাবে আঘাত করেছিস, আচ্ছা সমস্যা নেই, হয়তো এইভাবে আমার মরণ ছিল, কিন্তু একটাই আফসোস হচ্ছে, হয়তো আমার আম্মুকে দেখার কেউ থাকবে না। হয়তো কিছুদিন পর আমার আম্মুটা পাগলি হয়ে যাবে তার একটা মাত্র ছেলের অকাল মৃত্যুতে। তুই এখন আমার রুমে গিয়ে ডায়েরিটা নিয়ে এখান থেকে পালিয়ে যা। আমি চাই না তোর কোনো ক্ষতি হোক। আমি সাধারণ থাকতে পারলাম না, উঠে পড়ে গেলাম। আমার চোখ দিয়ে সব কিছু পরিষ্কার দেখতে পাচ্ছি না, সব কিছু কেমন জানি ঝাপসা হয়ে যাচ্ছে, আর আমার নিঃশ্বাসটা কেমন জানি ভারী হয়ে যাচ্ছে। আমি অনেক চেষ্টা করতেছি নিজেকে সজাগ করে রাখার। আমি লাস্টবারের মতো আমার আম্মুর মুখটা দেখতে চাচ্ছি, কিন্তু সেই সুযোগটা আমার হচ্ছে না। আমি এত চেষ্টা করতেছি চোখটা খুলে রাখবো, কিন্তু নিজের চোখটা খুলে রাখতে পারতেছি না। সব কিছু ঝাপসা দেখতেছি। আমি চেষ্টা করতেছি চোখ খোলা রাখবো, আর আমার পুরো শরীর নিস্তব্ধ হয়ে যাচ্ছে, আর আমার চোখ দুটো অটোমেটিকলি বন্ধ হয়ে যাচ্ছে। আমি কোনো কিছু দেখতে পারতেছি না। আমার শ্বাস বন্ধ হয়ে যাচ্ছে, আমি শ্বাস নিতে পারতেছি না। আমার অনেক কষ্ট হচ্ছে, প্রচুর কষ্ট হচ্ছে। শেষবারের মতো শুধু দীপার মুখটা একবার ভালো করে দেখে নিলাম, তারপর আমার আর কোনো কিছু মনে নেই। আমি সব কিছু ছেড়ে পরপারে পাড়ি জমানোর জন্য একদম রেডি হয়ে গেলাম। আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নিলাম যত ভুল করেছি সব কিছুর জন্য। মাহিন, কি হলো তোমার? আমি সত্যি ইচ্ছাকৃতভাবে তোমাকে চাকু দিয়ে আঘাত করিনি। আমার অনিচ্ছায় ভাবে হয়ে গেছে। আমি সত্যিই নিজের কন্ট্রোলে ছিলাম না। কি হলো? কথা বলো না কেন? চুপ করে আছো কিসের জন্য? কথা বলো আমার সাথে।
তুমি চোখ বন্ধ করে নিচ্ছ কেন? তোমার কিচ্ছু হবে না। এটা আমি কি করে ফেললাম? না মাহিন, তুমি মরতে পারো না। আমাকে একা করে দিয়ে তুমি কখনোই মরতে পারো না। আপনারা কি ভাবতেছেন আমি তাকে বাঁচাবো? কখনোই না। আমি একটু নাটক করতেছিলাম। আমি দেখতে চেয়েছিলাম যে সে কতক্ষণ বেঁচে থাকতে পারে, কিন্তু তার পুঁটি মাছের প্রাণ অল্পতেই চলে গেল। কি আর করার, শেষ পর্যন্ত ঝামেলাটা শেষ করেই ফেললাম। এখন আমি এখান থেকে চলে যাব, তারপর ও কি করে করুক সেটা দেখার সময় আমার নেই। আমার যেটা পরিকল্পনা ছিল সেটা আমি শেষ করে ফেলেছি। আমার বান্ধবীকে দেওয়া দাবি পালন করে ফেলেছি। কাজ শেষ। আজকে থেকে আমি আমার বান্ধবীকে দেওয়া কথা সেটা পূরণ করে ফেললাম। আজকে থেকে তার আত্মার শান্তি পাবে। ভালোবাসার মানুষকে কত কিছু না করতে বাধ্য করে, তাই না? আসলে মানুষ কখন কি করে বসে কি না করে বসে সেটা আমরা জানি না। আমি আমার বান্ধবীকে দেখেছিলাম তার সাথে রুম ডেট করতে, আর সে আমাকে বলে সে নাকি কিছুই জানে না। তারা যে ভিডিও বানিয়েছিল সেই ভিডিও আমার বান্ধবী আমাকে দেখিয়েছিল। আমার বান্ধবীকে মাহিন কথা দিয়েছিল তাকে বিয়ে করবে, কিন্তু তাকে ব্যবহার করে ছেড়ে দিয়েছে। কেন মানুষ এরকম করে? কিসের জন্য বুঝি না। মানুষ কি পায় এরকম করে? মেয়ে মানুষদের কোনো মূল্য নেই এই সমাজে। তারা কি সব সময় অবহেলিত থাকবে নাকি? তাদের কিছু করার আছে। আর কিছু মেয়ে আছে যাদেরকে আমি স্পেশালি বলতেছি, বোন তুমি প্রেম করো, তুমি কি করো সেটা তোমার ব্যাপার। নিজের ইজ্জতটাকে ঠিক রাখো অন্তত, কারণ তুমি একজনকে বিলিয়ে দিবে, পরে সে তোমাকে ছেড়ে চলে গেলে তখন তুমি আত্মহত্যা করবে। তুমি আত্মহত্যা করো ঠিক আছে, কিন্তু তোমার যে আত্মীয় আছে, তোমার বন্ধু বান্ধব আছে, তাদের কি পরিমাণ কষ্ট হয় তুমি তো মরে যাও, তুমি তো সেটা অনুভব করতে পারো না যে তাদের ভেতরে কি পরিমাণ যন্ত্রণা হয়। তারা একটা প্রিয় মানুষকে হারিয়ে ফেলে। মাহিনকে আমিও পছন্দ করতাম। আমি ভেবেছিলাম সে হয়তো ঠিক হয়ে যাবে, ভালো হয়ে যাবে, কিন্তু না, তার ঠিক হওয়ার কোনো চিহ্ন আমি তার কাছে খুঁজে পাইনি। আমি তার কাছে 1 মাস ছিলাম। 1 মাস আগেই আমি তাকে খুন করে ফেলতাম, কিন্তু তাকে আমি সময় দিয়েছিলাম যে সে ভালো হতে পারে, কিন্তু না, সে ভালো হলো না। সে যে ডায়েরির কথা আমাকে বলেছিল সেই ডায়েরি আমি অনেক আগেই পড়েছিলাম। সেই থেকে কয়েকটা পাতা ছিঁড়ে ফেলে দিয়েছিল, যেখানে সে লিখে রেখেছিল কিভাবে আমার কলিজার টুকরা বান্ধবীকে ভোগ করেছিল, কি করেছিল না করেছিল সব কিছু। সেগুলো আমি আগেই পড়েছিলাম, কিন্তু 2 দিন আগে আবার ডায়েরিটা পেয়েছিলাম। তখন দেখি ডায়েরিতে সেই কথাগুলো নাই। তখন আমি ভেবে নিয়েছিলাম মাহিন কখনোই ভালো হবে না, কারণ তার চরিত্র কখনোই ভালো হওয়ার মতো নয়। দেখো বোন আর দেখো ভাই, যদি প্রেম করতে হয় একটা ভালো মন দেখে প্রেম করো, কারোর সাথে বেইমানি করো না। আর ছ্যাঁকা খেয়ে তুমি তোমার মায়ের এই জীবনটা ত্যাগ করতে বাধ্য হবে এক মন ভালোবাসা। এ কেমন ভালোবাসা ভাইয়া? প্রেম করবা বা যেটাই করো না কেন, ভালোবাসাটাকে সব সময় পবিত্র রাখবা, তাহলে কখনোই তোমাদের জীবনে দুঃখ কষ্ট আসবে না। সব সময় একে অন্যকে সম্মান করে চলবে, সব সময় ভালোবাসার মজা উপভোগ করবে, সেই শারীরিক সম্পর্ক করে নয়। জানি না গল্পটা কেমন হয়েছে, ভালো করার চেষ্টা করেছি, কিন্তু ততটা হয়তো ভালো করতে পারিনি। আসলে আমি অসুস্থ, যার কারণে আপনাদের মনের মতো করে তুলে ধরতে পারলাম না গল্পটা। তবুও আপনাদের কাছে আপনাদের সাপোর্ট চাই। আশা করি আপনারা আমাকে সাপোর্ট করবেন, সুন্দর সুন্দর কমেন্ট করবেন এবং আমাকে ভালো ভালো গল্প লেখার অনুপ্রেরণা দেবেন আপনারা। এই গল্পটা এখানেই শেষ করতেছি। দেখা হচ্ছে নতুন গল্প, নতুনভাবে শুরু করব, আপনাদের মনের মতো করার চেষ্টা করব। সেই পর্যন্ত অপেক্ষা করুন, আগামীকাল থেকে নতুন গল্প আসতে চলেছে। সবাই ধৈর্য ধরে থাকেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আপনার পরিবারের উপর যত্নশীল হবেন, আর আপনার জীবনটাকে একটু সময় দিতে শেখেন। দেখবেন আপনি এই পৃথিবীর মধ্যে সবচেয়ে সুখী ব্যক্তি হয়ে থাকবেন।